কাল মাতৃভূমিতে পা রাখবেন তারেক রহমান। সংবর্ধনার জন্য প্রস্তুত মঞ্চ। ৩০০ ফিট সড়কে নেতাকর্মী সর্বস্তরের মানুষের ভিড়। শুক্রবার বাদ জুমা তারেক রহমান যাবেন শহীদ জিয়ার মাজারে, শ্রদ্ধা জানাবেন জাতীয় স্মৃতিসৌধ। ৩ দিনের কর্মসূচি ঘোষণা। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা। বিএনপির চাহিদা অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব সরকারের, জানালেন প্রেস সচিব। নির্বাচনী পরিবেশ নিয়ে জামায়াত ও এনসিপির উদ্বেগ। আইন শৃঙ্খলা রক্ষায় আরও তৎপর হওয়ার আহ্বান, ব্যবস্থার আশ্বাস ইসির। এবং চানখারপুরে ৬ জনকে হত্যার মামলায় ২০ জানুয়ারির রায় ঘোষণা। একই দিনে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। শুনছেন সুপার বোর্ড সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে প্রস্তুত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। রাজধানীর ৩০০ ফিট সড়কে তৈরি করা হয়েছে অভ্যর্থনা মঞ্চ। সেখানে ঢল নেমেছে নেতাকর্মীদের। পুরো এলাকা জুড়ে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সংবর্ধনা শেষে মাকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। এদিকে প্রস্তুত করা হয়েছে গুলশানের বাসভবনও। তবে কোথায় উঠবেন, দেশে ফিরে নিজেই সিদ্ধান্ত নেবেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। বুধবার ভোর থেকেই রাজধানীর ৩০০ ফিটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে গড়া অভ্যর্থনা মঞ্চ ঘিরে ভিড় করতে থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। পুরো এলাকা মুখরিত ছিল তারেক রহমানকে স্বাগত জানাতে আসা নেতাকর্মীদের স্লোগানে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ, স্থাপন করা হয়েছে এলইডি স্ক্রিন, সাউন্ড সিস্টেম। পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা, পর্যবেক্ষণ টাওয়ার। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা ঘিরে কোনো ধরনের ছাড় দেয়া হবে না জানিয়ে সরকারের সহযোগিতাও প্রত্যাশা করেন বিএনপি নেতারা। আমরা আন্তরিকতা পেয়েছি সরকারের পক্ষ থেকে এবং তাদের সিকিউরিটি এক্সপার্টিজ বলেন বা প্রফেশনালিজম বলেন, ইনশাল্লাহ এটা দিয়ে নিশ্চিত করবে। আমরা আশা করব এটা সরকারের নিজের দায়িত্ব, আমাদের কোনো আবেদন নিবেদনের কোনো বিষয় না। বিষয়টা হলো সরকারের এটা নিজেরই দায়িত্ব পালন করা উচিত যে উনি যাতে হয়তো কোনো ঝামেলা না পড়েন। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে প্রস্তুত করা হয়েছে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বরের বাড়িসহ মা খালেদা জিয়ার বাসভবন ফিরোজাও। নিরাপত্তা জোরদার করা হয়েছে দুই বাসভবনেরই। এই বাড়িটা এখন মোটামুটি কিছু লোক ছাড়া সিল করে দেওয়া হয়েছে। তাদের ইচ্ছা এখন যে আগেরটা ঠিক থাকবে না প্রস্তুত করা বাড়িতে উঠবেন। বাড়ি দুটোই প্রস্তুত আছে, এখন তারা যেখানে উঠতে চান সেখানে উঠতে পারবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে সব রকমের প্রস্তুতি সম্পন্নের কথাও জানান আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এই দূরদেশে কিন্তু খুব সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে সুখে দিন কাটাতে পারতেন, কিন্তু ঠিক আছে, কিন্তু জনাব তারেক রহমান কিন্তু মাটির টানে আসছে, জনাব তারেক রহমান আসছে মায়ের টানে, জনাব তারেক রহমান আসছে এই দেশের জনগণ এবং এই দেশের আপামর জনগণের টানেই কিন্তু উনি আসছেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দর্শক, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলী আক্কাস। আকাশ, কি বলছেন নেতাকর্মীরা এবং সার্বিক চিত্র যদি আমাদের সামনে তুলে ধরতেন। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমি জানিয়ে রাখি, আমি কিন্তু অবস্থান করছি এখন রাজধানীর পল্টন এলাকায় থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার পেছনে, আমার সামনে রয়েছে বিএনপির নেতাকর্মীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছেন। তারা কিন্তু আগামীকালকে সকাল 11:45 নাগাদ কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বাংলাদেশে অবতরণ করবেন এবং সেই উপলক্ষেই কিন্তু রাত থেকেই নেতাকর্মীরা কিন্তু ভিড় করছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের আগমন ঘিরে কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু নেতাকর্মীদের প্রচণ্ড
প্রচণ্ড ভিড় কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছি, তাদের মধ্যে প্রচণ্ড উচ্ছ্বাস আমরা লক্ষ্য করতে পারছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তারা কিন্তু একদিন আগেই তারা ঢাকাতে অবস্থান নিয়েছেন। যদি শেষ মুহূর্তে তারা গাড়ি মিস করেন, তারা যদি এখানে না উপস্থিত হতে পারেন, সে একবারের জন্য যদি তারেক রহমানকে তিনি না দেখতে পারেন, সেই প্রত্যাশা থেকেই যাতে তারা এই চান্স কোনোভাবেই যাতে মিস না হয়, সেই জন্যই কিন্তু তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। এবং আরও জানিয়ে রাখতে চাই, দীর্ঘ প্রায় 1.5 যুগ যদি বছরের হিসাব করি, প্রায় 17 বছর পর কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। সেই আনন্দ উচ্ছ্বাস কিন্তু নেতাকর্মীদের মনে রয়েছে। আমার সাথে রয়েছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক। তার কাছে যদি আমরা একটু শুনি, আসলে কেমন বোধ করছেন তারা, কেমন বোধ করছেন? আসলে আমরা এই তারেক রহমানের আগমনের উদ্দেশ্যে সারা বাংলাদেশ থেকে এখানে লক্ষ লক্ষ মানুষ এসেছেন এবং আগামীকাল ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশ আসবেন এবং আমরা ফুল দিয়ে বরণ করে নেব। এবং সরকারও আমাদের প্রিয় নেতার জন্য নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছেন এবং প্রিয় নেতা আগামী দিনের যেহেতু ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন, সেই হিসাবে এই দেশের মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রিয় নেতাকে ফুল দিয়ে বরণ করার জন্য সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ জনতা এই ঢাকার উদ্দেশ্যে এসেছেন। জ্যোতি, আপনি যেমনটি শুনছিলেন, প্রত্যেকেই কিন্তু উচ্ছ্বসিত, আনন্দিত, উৎফুল্লিত, কারণ কালকে কিন্তু দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর পর। জ্যোতি, রাজধানীর পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমার কাছে ছিল সর্বশেষ তথ্য। আমাদের সহকর্মী আলী আক্কাস আকাশ আমার সাথে যুক্ত ছিলেন। তারেক রহমানের সংবর্ধনায় যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় আসছেন নেতাকর্মীরা। ইতোমধ্যে বিভিন্ন স্থান থেকে লঞ্চ, ট্রেন ও বাসে রওনা করেছেন তারা। সব মিলিয়ে কয়েক লাখ মানুষ আসছে ঢাকার বাইরে থেকে। সহকর্মীদের তথ্য ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে সারা দেশে বিরাজ করছে উৎসবের আমেজ। রাজধানী 300 ফিটে সংবর্ধনায় যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় আসতে শুরু করেছে নেতাকর্মীরা। পুলিশ পুরো এলাকা আনা হয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। বরগুনা থেকে একটি লঞ্চ এবং জেলার 6 উপজেলা থেকে অন্তত 50টি বাসে করে প্রায় 1 লাখ নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। উপজেলা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি থেকে অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সর্বশেষ সবাইকে পাঠিয়ে আমরা এখন শেষ বাহন নিয়ে শুরু করছি আমাদের একটা লঞ্চের মাধ্যমে। আমরা বরগুনা থেকে এখন পর্যন্ত প্রায় শতাধিক বাস এবং প্রায় শতাধিক মাইক্রো ঢাকার উদ্দেশ্যে চলে গিয়েছে। সকাল থেকেই চাঁদপুরের লক্ষাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ সড়ক ও লঞ্চ যোগে ঢাকায় আসতে শুরু করেছেন। বরিশাল মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নেতৃত্বে অন্তত 25,000 মানুষ সড়ক ও নৌপথে ঢাকা আসছে। আশা করি যে 20,000 30,000 লোক যাবে, আর অন্যান্য জায়গা থেকে মিলে বিচ্ছিন্নভাবে 1 লাখ লোক উপস্থিত হয়ে যাবে। আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের নিজেদের ভিতরে কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেটার অবসান ঘটিয়ে আমরা আগামী ফেব্রুয়ারির 12 তারিখে সবাই স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়বাদী দলকে ইনশাল্লাহ আমরা বিজয়ী করব। চট্টগ্রাম থেকে প্রায় 1 লাখ নেতাকর্মী বিশেষ ট্রেনের পাশাপাশি নিয়মিত ট্রেনে বাড়তি বগি সংযোজন ও বাস সহ বিভিন্ন বাহনে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, তারেক রহমানের সংবর্ধনা ঘিরে 300 ফিট সড়কে ভিড় করছেন বিএনপির নেতাকর্মীরা। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, সংবর্ধনার প্রস্তুতি কতদূর দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা? আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর 300 ফিট এলাকায় এবং এই পুরো এরিয়াটি কিন্তু এখানে আমি আসার পরে দেখেছি পুরো সাজ রব কিন্তু বিরাজ করছে। সেই সঙ্গে তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীদের আগমনে কিন্তু মুখরিত পুরো এলাকা। এবং আমি যদি একটু বলতে চাই, আপনারা ইতিমধ্যেই জানেন যে দীর্ঘ প্রায় 18 বছরের নির্বাসিত জীবন শেষে কাল কিন্তু দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাকে সংবর্ধনা দিতেই কিন্তু এই 300 ফিটে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। এবং প্রিয় নেতাকে কাছ থেকে দেখবার জন্য অনেকেই কিন্তু 2-1 দিন আগে কিন্তু এখানে চলে এসেছেন। আমরা এখানে আসার পরপরই দেখতে পেয়েছি যে দূর দূরান্ত থেকে গ্রাম কিংবা শহর যে যেখান থেকে পাচ্ছেন প্রিয় নেতাকে তারা বলছেন যে একটু কাছ থেকে দেখার জন্য কিন্তু তারা আগে চলে এসেছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আমি যদি আরো কিছু বিষয় বলতে চাই যে আগামীকাল 11:55 দিকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করার কথা রয়েছে এবং এরপরই কিন্তু তিনি বনানী কাকুলি হয়ে এই রাজধানীর যে 300 ফিট সেখানে যে সংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে কিন্তু তাকে সংবর্ধনা দেওয়া হবে এবং এরপরই কিন্তু তিনি তার অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এবার কেয়ার হাসপাতাল
হাসপাতালে যাবেন এবং সেখান থেকে তিনি তার গুলশানের বাসায় যাবেন এবং আগামী পরবর্তী দুদিনের কর্মসূচিও কিন্তু আমরা জানতে পেরেছি, যেমনটি এর পরদিন কিন্তু তিনি তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন, সেই সঙ্গে স্মৃতিসৌধে কিন্তু শ্রদ্ধা জানাবেন। এরপর 27 তারিখ কিন্তু তিনি জাতীয় পরিচয়পত্র সংগ্রহের জন্য যাবেন এবং এরপর ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং পরবর্তীতে পঙ্গু হাসপাতালে কিন্তু যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত রয়েছে তাদেরকে কিন্তু তিনি দেখতে যাবেন। যেমনটি দেখতে পাচ্ছেন পুরো 300 ফিট এলাকায় কিন্তু এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা যেটি বলছেন যে যে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন রাজনীতির কিন্তু এক নতুন ইতিহাসের সূচনা করবে, এমনটাই কিন্তু তারা বলছেন। এই ছিল রাজধানীর 300 ফিট এলাকা থেকে সর্বশেষ। তারেক রহমানের সংবর্ধনা ঘিরে 300 ফিটে প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, বৃহস্পতিবার বেলা 11:55 ঢাকায় অবতরণ করবেন তিনি। তার নিরাপত্তা নিশ্চিতে দলগত পদক্ষেপের পাশাপাশি থাকছে সরকারি ব্যবস্থা। ফারুক বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন এনআই নাহিদ। গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করার অগ্রসৈনিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে দলটি হাতে নিয়েছে নানা উদ্যোগ। সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আগামীকাল বৃহস্পতিবার বেলা 11:55 ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান। সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। এরপর তাকে রাজধানীর 300 ফিটে দেয়া হবে সংবর্ধনা। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুষ্ঠানস্থলে অভ্যর্থনাস্থলে এসে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, জনগণের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং জাতির উদ্দেশ্যে ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি সবার সহযোগিতা চাইবেন। এরপর সেখান থেকে যাবেন মা খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে। তিনি বিমানবন্দর থেকে সরাসরি তার চিকিৎসাধীন গুরুতর অসুস্থ মা, বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন। যেতে চান তার পিতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার মাজার জিয়ারতে, যেতে চান ভাইয়ের কবরের পাশে। বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের 26 ও 27 ডিসেম্বরের কর্মসূচি জানানো হয়। শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এটা 26 তারিখ। 27 তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এদিকে নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ রাখতেও নেওয়া হয়েছে উদ্যোগ, জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বেচ্ছাকর্মী আছে এবং তারা মানে যেখানেই লোকজন আমাদের দাঁড়াবে, জেলা থেকে লোকজন আসবে, তৃণমূল থেকে আসবে, তাদেরকে সুশৃঙ্খল রাখার জন্য তারা ব্যবস্থা নেবে, তাদেরকে সেইভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তবে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা। নিরাপত্তা ব্যবস্থা সেটা সর্বোচ্চ ব্যবহার করা হবে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। বিএনপির চাহিদা অনুযায়ী তারেক রহমানের নিরাপত্তায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, দীপু চন্দ্র দাস এবং ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এ সময় উপদেষ্টা পরিষদের 52তম বৈঠকে গ্রাহক নিরাপত্তা ও ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন রাখতে টেলিযোগাযোগের অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদনের কথাও জানান প্রেস সচিব। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। বুধবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের 52তম বৈঠক। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে টেলিযোগাযোগ অধ্যাদেশ 2025-এর। আগে এই যে লটা ছিল সেটাকে আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। এটার ফলে ইনশিওর করা হচ্ছে যে যাতে বাংলাদেশে ভবিষ্যতে কোনো সময় যাতে ইন্টারনেট 1 মিনিটের জন্য বন্ধ না হয়। গ্রাহকের তথ্যের গোপনীয়তা
ও সেবার মান নিশ্চিত করা হয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ, ডিজিটাল অবকাঠামো সুরক্ষা, প্রতারণা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে সুনির্দিষ্ট বিধান ও সংযোজন করা হয়েছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সর্বাত্মক নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার। আমরা তার বাংলাদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানাই। তার দল তার নিরাপত্তার বিষয়টা দেখছে, বাট সরকারের কাছে যা যা সহযোগিতা ওনারা চাচ্ছেন আমরা সেই সহযোগিতাগুলো দিচ্ছি। এদিকে ময়মনসিংহের বিপুল চন্দ্র দাস হত্যা মামলা ও ওসমান হাদির হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মাইনরিটিদের সুরক্ষার জন্য আমরা সর্বোচ্চ এফার্ট দিচ্ছি। আমরা এই বিষয়ে, এবং আজকে ল মিনিস্টার জানিয়েছেন এই কেসটাও ট্রায়ালটা হবে খুব দ্রুত বিচার আইনে। অন্যদিকে আগামী সংশোধিত বাজেট নিয়ে আলোচনা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। বাজেটে শিক্ষা, তরুণ ও নারীদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। কোয়ালিটি অফ এডুকেশনের উনি খুব বলেছেন যে এটা সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। যুগপৎ আন্দোলনের শরিকদের 11টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এদিকে এলডিপি মহাসচিব পদত্যাগ করে যোগ দিয়েছেন বিএনপিতে। বুধবার দুপুরে রাজধানী গুলশান কার্যালয়ে আসন সমঝোতার ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি মহাসচিব রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা দেয়। এ সময় মির্জা ফখরুল বলেন, ঘরের ছেলে ঘরে ফিরেছে, তবে এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ যোগ দিবেন কিনা তা পরিষ্কার হয়নি। এদিকে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর সহ আরও 7টি দল বিএনপির সঙ্গে যুক্ত হয়েছে। তারা নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে অংশ নেবে। ওইসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। যোগ দিয়েছেন, তার জন্য আমরা কুমিল্লা 7 এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে। পিরোজপুর 1-এ মোস্তফা জামাল হায়দার, চেয়ারম্যান জাতীয় পার্টি। নড়াইল 2 ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, চেয়ারম্যান এনপিপি। যশোর 5 মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ইসলামী ঐক্য জোট। ঝিনাইদহ 4 মোহাম্মদ রাশেদ খান, গণ অধিকার। ববি হাজ্জাজ, এনডিএম, তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা 13। যারা যোগ দিয়েছেন তারা বিএনপির প্রতীকে ধান শীষে করবেন, তারা তাদের প্রতীক নিয়ে নির্বাচন করে সিদ্ধান্ত। নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে কমিশনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াত। বুধবার বিকেলে সিইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এর আগে দুপুরে সিইসির সঙ্গে বৈঠকে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঠিক রেখে তফসিল পুনর্বিবেচনার আহ্বান জানায় এনসিপি। ইউসুফ ভুঁইয়া রিপোর্ট। তফসিল ঘোষণার পর থেকেই তৎপরতা বেড়েছে দেশের রাজনৈতিক মহলে, আর ব্যস্ততাও বেড়েছে নির্বাচন কমিশনের। প্রতিদিনই ইসিতে আসেন কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে রয়েছে কিছু অস্বস্তি। এমন পরিস্থিতির মধ্যে বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল। দুপুরে সিইসির সঙ্গে বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানান উদ্বেগ। 12 তারিখে যদি ইলেকশন করতে হয় ফেব্রুয়ারির, তাহলে নির্বাচন কমিশনে আরো সক্ষমতা বাড়াতে হবে। নির্বাচন কমিশন এমন কোনো ছোট ভুল করে না থাকে যা হতে এই ভুলের কারণেই 12 তারিখ থেকে পিছিয়ে যায়। ফলত আমরা নির্বাচন কমিশনে অনেকগুলো আশঙ্কা আমরা দেখতে পেয়েছি, সেগুলো বিষয়ে আমরা ওনাদেরকে সতর্ক করেছি, অ্যালার্ট করেছি, যাতে ওনারা ওই বিষয়গুলো মানিয়ে সুন্দরভাবে ইলেকশনটা আয়োজন করতে সক্ষম হয়। এদিন বিকেলে জামায়াতের প্রতিনিধি দলও সিইসির সঙ্গে ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সুনিশ্চিত হতে হবে জনগণ যাতে নির্বাচনে মানসিক প্রশান্তি সহ আসে, কোনো ধরনের ভয় তাদের মধ্যে না থাকে, ভয়শূন্য পরিবেশে যাতে আসে, যেখানে এসে নির্বাচনে ভোট দিলে আমি কোনো সন্ত্রাসের শিকার হব না, আমাকে কোনো ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না, এটা নিশ্চিত করার জন্য আমরা বলেছি। নির্বাচনী পরিবেশ নিশ্চিতে কমিশন কাজ করছে বলে জানান ইসি সচিব। সেই সঙ্গে প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধনে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। পোস্টাল ভোট বিডি এই অ্যাপে নিবন্ধনের সময়সীমা 25 ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল, এটা আমরা এক্সটেন্ড করে 31 ডিসেম্বর পর্যন্ত
নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের মনোনয়ন সম্পর্কিত কার্যক্রম খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে ইসি সচিব শনিবার তফসিলি ব্যাংকের শাখাগুলো খোলা রাখার আহ্বান জানান। আমরা ওয়াকেবল না এটা। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা মামলায় 20 জানুয়ারি রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। আর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় কর্নেল রেদওয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম ও 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 20 জানুয়ারি। সাবরিনা মজুমদার রিপোর্ট। 5 আগস্ট 2024 রাজধানীর চাংখারপুলে আন্দোলনরত ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। ঘটনাস্থলে মারা যান মেধাবী শিক্ষার্থী আনাস সহ 6 জন। গেল অক্টোবরে এই ঘটনায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। বুধবার এ মামলার যুক্তিতর্ক শেষে 20 জানুয়ারি রায়ের দিন ঠিক করে ট্রাইব্যুনাল। আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় প্রসিকিউশন। প্রসিকিউশন পক্ষ 26 জন সাক্ষী এবং ভিডিও এবং অন্যান্য ডকুমেন্টের মাধ্যমে প্রত্যেকটা আসামির বিরুদ্ধে আমিনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা বিশ্বাস করি সর্বোচ্চ শাস্তি হবে এবং যেটা আমরা দাবি করেছি অনারেবল ট্রাইব্যুনালের কাছে। তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি অভিযোগ প্রমাণিত করতে পারেনি প্রসিকিউশন, তাই খালাস চান অভিযুক্তদের। আমাদের যুক্তির অনুবলে তারা বলতে বাধ্য হয়েছে যে না, এই কাজ আমাদের এই আসামিরা সংগঠিত করে নাই এবং তারা সম্পূর্ণরূপে নির্দোষ এবং আমরা আশা করি যে খালাস পাবো। এদিকে জুলাই আগস্টে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় কর্নেল রেদওয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম এবং খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলাম ও রামপুরা থানার ওসি মশিউর রহমানের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। আদালত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজকে গঠন করেছেন। ইনশাআল্লাহ 20 জানুয়ারি থেকে তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সাক্ষ্য প্রদানের মাধ্যমে আমরা বারবার যেটা বলছি, অকাট্য প্রমাণাদি ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স উপস্থাপনের মাধ্যমে আসামিদের যে সম্পৃক্ততা সেটা আমরা আদালতে প্রমাণ করব। যদি কেউ খুন করে থাকে, ক্যাজুয়ালিটি করে থাকে, তাদের বিচার হওয়া উচিত, কিন্তু এই বিচার হতে গিয়ে অন্যায়ভাবে একটা ইনোসেন্ট মানুষকেও যাতে একদিন জেলে থাকতে না হয় অথবা শাস্তি পেতে না হয়। এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য 20 জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসির জনতার ভোট। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়ার 2টি আসনে প্রার্থী হয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি এ 2 শীর্ষ নেতার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় তৎপর জামায়াতের প্রার্থীরা, মাঠে সক্রিয় এনসিপি সহ অন্য দলগুলো। তবে 17 বছর রাজনৈতিক বৈষম্যের শিকার বগুড়াবাসী চায় এলাকার উন্নয়ন। বগুড়া থেকে সঞ্জু রায়কে সঙ্গে নিয়ে তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার ও রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু বগুড়া। 12টি উপজেলা ও 60টি সংসদীয় আসন নিয়ে গঠিত এই জেলায় বইছে এখন নির্বাচনের পূর্ণ আমেজ। বগুড়া সদর আসন থেকে প্রথমবারের মতো নির্বাচন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে বেগম খালেদা জিয়া প্রার্থী হয়েছেন বগুড়া 7 আসন থেকে। একটি আসন ছাড়া বাকি আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত করে নিজেদের অস্তিত্ব ও আধিপত্য ধরে রাখতে মরিয়া বিএনপি। পিছিয়ে নেই জামায়াতও। সবকটি আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে তৎপরতা চালাচ্ছে দলটি। এদিকে নিজেদের অভ্যুত্থানের পক্ষে শক্তির দাবি করে মাঠে রয়েছে এনসিপিও। একটি আসন বাদে বাকিটিতে প্রার্থী চূড়ান্ত না করলেও জনসমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদী দলটি। তবে রাজনীতির এই ডামাডোলে ভোটারদের প্রধান চাওয়া দীর্ঘদিনের সমস্যার সমাধান। বিজয় দিবসের আগে সিটি কর্পোরেশন বাস্তবায়নের কথা থাকলেও তা ঝুলে আছে আমলাতান্ত্রিক জটিলতায়। বিমানবন্দর থাকলেও চালু হয়নি বাণিজ্যিক ফ্লাইট, কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি শহীদ চান্দু স্টেডিয়ামে। এছাড়া বগুড়া সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প ও তীব্র যানজট এখন শহরবাসীর নিত্যসঙ্গী। উন্নয়ন বঞ্চিত বগুড়াবাসী এবার চান এমন এক নেতৃত্ব যিনি পুন্ড্রনগরীর হারানো গৌরব ফিরিয়ে আনবে। দীর্ঘদিন রাজনৈতিক বৈষম্যের শিকার এই বগুড়ার মানুষ। গত 17 বছরে হয়নি তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়ন। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে এই বৈষম্যের
অবসান ঘটাতে চান এখানকার ভোটাররা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, বগুড়া। ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা। 1 লিটার প্রোমো প্যাকের কিউআর স্ক্যান করো, কোড এন্টার করো, কুইজে সঠিক উত্তর দাও, জিতে নাও ফিফা ওয়ার্ল্ড কাপ অরিজিনাল ট্রফি দেখার টিকিট। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যা। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।